স্বামী আইএএসের ট্রেনিং থেকে ফিরছিল। তালাকপ্রাপ্তা স্ত্রী ট্রেনে ভিক্ষা করতে দেখা মিলল। সেদিন শীতের হালকা রোদ গ্রামের ছোট রেল স্টেশনের লাইনে ছড়িয়ে পড়ছিল। বাতাসে ধোঁয়া আর মাটির এক মিশ্রিত গন্ধ ছিল। আর সেই স্টেশনের দিকে দ্রুত এগিয়ে চলা এক্সপ্রেস ট্রেনের একটি বগির জানলার কাছে বসে শিবম দূর পর্যন্ত ছড়িয়ে থাকা ক্ষেতগুলোর দিকে তাকিয়েছিল। তার চোখে উজ্জ্বলতা তো ছিল, কিন্তু সেই উজ্জ্বলতার পেছনে কোথাও একটা পুরনো ব্যথাও লুকিয়েছিল। কারণ আজ সে শুধু ট্রেনিং শেষ করে ফেরা কোনো যুবক ছিল না, বরং এখন সে একজন আইএএস অফিসার হয়ে গিয়েছিল। গ্রামের সেই সাধারণ ছেলেটি যে কখনো কাঁচা ঘরের টিমটিমে লণ্ঠনের নিচে বসে স্বপ্ন দেখত, আজ সেই স্বপ্নগুলোকে সত্যি করে নিজের গ্রামে ফিরে আসছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বড় সাফল্যের পরেও তার মনে সেই রকম খুশি ছিল না যেমনটা হওয়া উচিত ছিল। কারণ তার জীবনের একটা অংশ এমন ছিল যা চিরতরের জন্য তার থেকে হারিয়ে গিয়েছিল। আর সেই অংশটি ছিল তার স্ত্রী শিবানী। জানলার বাইরে দেখতে দেখতে শিবামের মনে পুরনো স্মৃতি কোনো সিনেমার মতো চলতে লাগল। সেই ছোট্ট গ্রাম, সেই ভাঙা মেঠো পথ, আর সেই রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় প্রথমবার শিবানীকে দেখা। সাধারণ সালোয়ার কামিজ পরা, চুলে বিনুনি, কিন্তু চোখে এত বড় স্বপ্ন যেন সে পুরো পৃথিবী জয় করে নিতে চায়। ধীরে ধীরে স্কুলের বন্ধুত্ব কলেজে পৌঁছাল, আর বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেল তা দুজনেই বুঝতে পারল না। গ্রামে মানুষ কথা বলতে শুরু করেছিল, কিন্তু দুজনেই পাত্তা দিত না। কারণ তাদের স্বপ্ন এক ছিল, কিছু হয়ে দেখানো, নিজের পরিবারের অবস্থা বদলানো, এবং একদিন এমন একটা বাড়ি তৈরি করা যেখানে কোনো জিনিসের অভাব হবে না। কলেজ শেষ হওয়ার পর পরিস্থিতি সহজ ছিল না। শিবামের বাড়ির আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল। বাবার পুরনো অসুখ আর ছোট ভাইয়ের পড়ার খরচ, তার উপর বাড়ির লোকের চাপ যে কোনো চাকরি করে নাও। কিন্তু শিবানী সবসময় একটাই কথা বলত, তুমি শুধু পড়াশোনা করো শিবাম, একদিন তুমি অনেক বড় অফিসার হবে, আমি চাকরি করে নেব, আমরা দুজনে মিলে সব সামলে নেব। আর সত্যিই তাই হলো। বিয়ের পর সাধারণভাবেই বিয়ে হলো, না কোনো বড় অনুষ্ঠান, না বেশি লোক। কিন্তু সেদিন দুজনের মুখে যে হাসি ছিল তা কোনো রাজপ্রাসাদের বিয়ের চেয়ে কম ছিল না। বিয়ের পর শহরে একটা ছোট্ট ভাড়ার ঘর নেওয়া হলো। ঘরের দেওয়ালে নোনা ধরা ছিল, গরমে পাখাটাও ঠিকমতো চলত না। কিন্তু সেই ছোট্ট ঘরে একটা অনেক বড় স্বপ্ন থাকত, আইএএস হওয়ার স্বপ্ন। শিবানী খুব ভোরে উঠে রান্না করত, তারপর বাস ধরে তার ছোট প্রাইভেট চাকরিতে চলে যেত। আর সন্ধ্যায় ফিরে শিবামের জন্য চা বানাতে বানাতে সব সময় হেসে জিজ্ঞেস করত, আজ কত ঘন্টা পড়াশোনা হলো। শিবাম কখনো ক্লান্ত হয়ে যেত, কখনো চিন্তিত হয়ে পড়ত, কিন্তু শিবানীর গলার স্বরে এমন ভরসা থাকত যে তার সাহস আবার ফিরে আসত। অনেক সময় মাসের শেষে টাকা এত কম বাঁচত যে দুজনকে শুধু ডাল ভাত খেয়ে দিন কাটাতে হতো। কিন্তু শিবানী হেসে বলত, আজ সাদা খাবারই সই, কিন্তু একদিন আমরা আমাদের বড় বাড়ির বারান্দায় বসে চা খাব। ট্রেনের জানলা দিয়ে সরে যাওয়া ক্ষেতগুলো দেখতে দেখতে শিবমের ঠোঁটে হালকা হাসি এলো। কিন্তু পরক্ষণেই সেই হাসি ফিকে হয়ে গেল, কারণ স্মৃতিগুলো সেখানেই এসে থেমে যেত যেখান থেকে তাদের জীবন বদলাতে শুরু করেছিল। ট্রেন হঠাৎ একটা ছোট্ট স্টেশনে থামল। কিছু লোক নামল, কিছু উঠল, আর তখনই বগির ভেতর একটা ধীর গলার আওয়াজ গুমড়ে উঠল, বাবুজি, কিছু সাহায্য করুন, দুদিন ধরে খাবার খাইনি। শিবম খেয়াল করল না, এমন আওয়াজ সফরে প্রায়ই শোনা যায়। কিন্তু পরের মুহূর্তে যখন সেই আওয়াজ তার একদম কাছে এলো, তখন জানি না কেন তার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে মাথা তুলল। সামনে এক মহিলা দাঁড়িয়েছিল, মুখে ধুলো, চুল উস্কো খুস্কো, হাতে একটা পুরনো থলি। কিন্তু তার চোখ দুটো সেই একই চোখ ছিল যা সে হাজার লোকের ভিড়েও চিনতে পারত। শিবমের শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। তার ঠোঁট দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, শিবানী। ওই মহিলা এক মুহূর্তের জন্য থমকে গেল, তার চোখেও হালকা কাঁপুনি এলো। কিন্তু পরের সেকেন্ডেই সে নজর নামিয়ে নিল, আর কিছু না বলে এগিয়ে যেতে লাগল, যেন সে কিছুই শুনতে পায়নি। শিবমের আঙুল সিটের কোণ শক্ত করে চেপে ধরল। তার মন চিৎকার করে বলতে চাইছিল, দাঁড়াও, কিন্তু গলার আওয়াজ গলাতেই আটকে গেল। কয়েক সেকেন্ড পর সে সাহস সঞ্চয় করে আবার ডাকল, শিবানী, আমি শিবম। এবার সে থেমে গেল, ধীরে ধীরে পেছনে ঘুরল, তাদের চোখ মিলল। আর সেই এক মুহূর্তের মধ্যে যেন কত বছরের দূরত্ব, ব্যথা ও অভিযোগ সব কিছু ওই চোখে নেমে এলো।
কিন্তু পরক্ষণেই শিবানী নিজের মুখে এক অদ্ভুত কঠোরতা নিয়ে এলো আর ধীর গলায় বলল, ভুল চিনছেন আপনি সাহেব। আর তারপর সে দ্রুত পরের বগির দিকে এগিয়ে গেল। শিবম সেখানেই বসে রইল। তার কানে ট্রেনের শব্দ বাজছিল, কিন্তু মাথা যেন অসাড় হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে এখন যা হলো তা সত্যি না কোনো স্বপ্ন। যে মেয়েটা একসময় তাকে পৃথিবী জয় করার সাহস জুগিয়েছিল, যে সব বিপদে তার পাশে দাঁড়িয়ে থাকত, সে আজ ট্রেনে ভিক্ষা করছে। কিভাবে? কেন? কোথায় হারিয়ে গেল সেই সব কথা, সেই সব স্বপ্ন? তার বুকে এক অদ্ভুত অস্থিরতা জাগল। সে জানলা দিয়ে বাইরে দেখল তো ক্ষেতগুলো পেছনে সরে যাচ্ছিল, ঠিক যেমনভাবে তার জীবনের বিশাল অংশ সে পেছনে ফেলে এসেছিল। হঠাৎ তার মনে পড়ল সেই দিনটা, যখন রাগ আর ভুল বোঝাবুঝির মাঝে দুজনের সম্পর্কে এত বড় ফাটল ধরেছিল যে কথা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেদিন তার মনে হয়েছিল যে হয়তো এটাই ঠিক, কিন্তু আজ শিবানীর অবস্থা দেখে সে প্রথমবার অনুভব করল যে হয়তো সে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা সত্যি না জেনেই নিয়েছিল। ট্রেন আবার চলতে শুরু করেছিল, কিন্তু এবার শিবমের মন আর সিটে বসে থাকতে পারল না। সে দ্রুত উঠে সেই দিকেই এগোল যেদিকে শিবানী গিয়েছিল। প্রত্যেক বগিতে উঁকি দিয়ে দেখতে লাগল। তার চোখে এখন একটাই প্রশ্ন ছিল, এত কিছু কিভাবে বদলে গেল? কয়েক মিনিটের মধ্যেই দূরের কোণায় তাকে আবার দেখা গেল। সে জানলার কাছে দাঁড়িয়ে বাইরে দেখছিল। বাতাসে তার এলোমেলো চুল উঠছিল, কিন্তু তার চেহারায় যে ক্লান্তি ছিল তা যে কোনো শব্দের চেয়েও গভীর গল্প বলছিল। শিবম কয়েক কদম দূরে দাঁড়িয়ে পড়ল। তার মনে হাজারো কথা ভিড় করছিল, রাগ, দুঃখ, অনুশোচনা, প্রশ্ন, কিন্তু সবচেয়ে বেশি যে আবেগটা ছিল তা হল চিন্তা। সেই মুহূর্তে ট্রেনের হুইসেল বাজল, আর শিবম মনে মনে একটা সিদ্ধান্ত নিল। এবার আমি সত্যিটা না জেনে পিছু হটব না, যতই সময় লাগুক। আমাকে জানতেই হবে যে আমার শিবানীর সাথে এই বছরগুলোতে কি হয়েছে। ট্রেনের জানলার কাছে দাঁড়িয়ে থাকা শিবানীকে দূর থেকে দেখতে দেখতে শিবমের মনে স্মৃতির দরজা ধীরে ধীরে খুলতে লাগল। যেন কোনো পুরনো সিন্দুকের ঢাকনা তুলতেই তাতে বন্ধ সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি তার চোখের সামনে সেই দিনগুলো ভাসতে লাগল, যখন তাদের বিয়ের মাত্র কয়েক মাস হয়েছিল এবং জীবন খুব ছোট ছোট খুশিতেও অনেক বড় মনে হতো। শহরের সেই পুরনো পাড়ায় ভাড়ার যে ঘরটা তারা নিয়েছিল তা এতই ছোট ছিল যে একদিকে বিছানা পাতলে অন্যদিকে ঠিকমতো হাঁটার জায়গাও থাকত না। কিন্তু সেই ঘরের জানলা দিয়ে প্রতিদিন সকালে সূর্যের আলো ভেতরে আসত, আর শিবানী হাসতে হাসতে বলত, দেখো শিবম, আমাদের ঘর কত ছোট, কিন্তু আলো সবসময় প্রচুর আসে, যেন আমাদের ভাগ্যও একদিন প্রচুর হবে। শিবম হেসে দিত, কিন্তু মনে মনে সে জানত যে এই মেয়েটা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন সত্যি করার সাহসও রাখে। বিয়ের কয়েকদিন পরেই সে কাছের একটা প্রাইভেট অফিসে চাকরি খুঁজে নিয়েছিল। বেতন খুব বেশি ছিল না, কিন্তু তার মুখে কখনো অভিযোগ থাকত না। সকালে তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি রান্না করা, টিফিন প্যাক করা আর বাস ধরে অফিসে যাওয়া। তারপর সন্ধ্যায় ফিরেই সবার আগে শিবমের নোটস আর বইয়ের কাছে বসে জিজ্ঞেস করা, আজ কোন টপিক পড়লে? এসব তার দিনলিপি হয়ে গিয়েছিল। সেই দিনগুলোতে শিবম প্রায়ই ভাবত যে পৃথিবীতে যদি কেউ তাকে সবচেয়ে বেশি ভরসা করে তবে সে হল শিবানী। অনেকবার সে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেত, বই বন্ধ করে বলে দিত, আমার দ্বারা হবে না এত বড় পরীক্ষা, কে জানে কত বছর লেগে যাবে। তখন শিবানী চায়ের কাপ তার সামনে রাখতে রাখতে হেসে দিত, তুমি শুধু হার মেনো না, বাকি সব আমি সামলে নেব। তার সেই হাসি শিবমের ভেতর আবার সাহস ভরে দিত। মাসের শেষের দিনগুলোতে যখন টাকা কম পড়ত তখন শিবানী মজাক করে বলত, আজ রেস্টুরেন্ট স্টাইল ডিনার হবে, আর তারপর রান্নাঘরে গিয়ে শুধু আলুর শুকনো তরকারি আর দুটো রুটি বানিয়ে দিত। দুজনে হাসতে হাসতে খেত আর ভাবত যে একদিন সত্যি কোনো বড় রেস্টুরেন্টে বসে খাবার খাবে। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। ধীরে ধীরে আত্মীয় স্বজন আর চেনা পরিচিতদের কথা তাদের ছোট্ট ঘর পর্যন্ত পৌঁছতে লাগল। গ্রাম থেকে ফোন আসত, মেয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত বাইরে থাকে, চাকরি করে, কি জানে শহরের পরিবেশ কেমন হয়।
শিবম এসব কথায় খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু অনেকবার তার মা ফোনে হালকা খোঁচা দিয়ে কথা বলতেন, বৌমার ঘরের কাজের চেয়ে বাইরের দুনিয়ায় মন বেশি। শিবানী এসব শুনলে চুপ হয়ে যেত, কিন্তু মুখে হাসি বজায় রাখত। সে জানত যে এসব সময়ের সাথে ঠিক হয়ে যাবে, তার শুধু এতটুকুই চাইছিল যেন শিবমের মন পড়াশোনা থেকে না সরে। একদিন সন্ধ্যায় যখন শিবানী অফিস থেকে ফিরল, তখন সে খুব ক্লান্ত ছিল। তাড়াতাড়ি চা বানালো আর শিবমের কাছে বসে ফাইলগুলো দেখতে লাগল। তখনই দরজায় টোকা পড়ল। পাড়ার এক প্রতিবেশী এলেন আর যেতে যেতে ধীরে ধীরে বলে গেলেন, বৌদি, লোকে কথা রটাচ্ছে যে তুমি দেরি পর্যন্ত অফিসে থাকো। শহরে মানুষ চট করে ভুল বোঝে। শিবানী শুধু হালকা হাসল, কিন্তু তিনি চলে যেতেই কিছুক্ষণের জন্য তার চোখ নিচু হয়ে গেল। সে অনুভব করল যে সমাজের নজর সব সময় মেয়েদের পদক্ষেপ বেশি মাপে। তবুও সে নিজেকে সামলে নিল আর সেই রাতে শিবমকে বলল, লোকে কি বলে তা ভাবলে স্বপ্নপূরণ হবে না, আমাদের শুধু নিজেদের রাস্তায় চলতে হবে। শিবম সেই সময় তার কথাকে গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে এই ছোট কথাগুলোই বড় পাথর হয়ে উঠতে লাগল। শুরুতে শিবম এসব কথা এড়িয়ে যেত, কিন্তু বারবার একই কথা শুনতে শুনতে কোথাও না কোথাও তার মনেও হালকা একটা অস্থিরতা তৈরি হতে শুরু করেছিল। আইএএস প্রস্তুতির চাপ বাড়ছিল, খরচ বাড়ছিল, আর দায়িত্ব। অনেকবার শিবানী গভীর রাত পর্যন্ত ওভারটাইম করত, যাতে শিবমকে বই আর ফিজের চিন্তা না করতে হয়। কিন্তু এই ওভারটাইমই ধীরে ধীরে সেই গুজবগুলোকে আরও বাতাস দিতে লাগল। একদিন শিবমের মা সরাসরি বলে দিলেন, বৌমাকে বোঝাও, ঘর সামলানো বেশি জরুরি নাকি রাতভর বাইরে থাকা। সেদিন প্রথমবার শিবম কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিল। অন্যদিকে শিবানী তার সংগ্রামে লেগেই রইল। অনেক সময় সে গভীর রাত পর্যন্ত জেগে শিবমের নোটস পরিষ্কার করে লিখে দিত। কখনো শিবমের মনোবল ভেঙে গেলে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে আবার সাহস দিত। তার মনে হতো তাদের ভালোবাসা এত মজবুত যে পৃথিবীর কোনো কথা তাকে নাড়াতে পারবে না। কিন্তু সে এটা জানত না যে ধীরে ধীরে সম্পর্কের দেওয়ালে একটা খুব সূক্ষ্ম ফাটল ধরে গেছে, যা ওপর থেকে দেখা যেত না, কিন্তু ভেতরে ভেতরে ছড়িয়ে পড়ছিল। আর ঠিক সেই সময়েই তাদের জীবনে সেই মোড় আসতে চলেছিল যা সব কিছু বদলে দেবে। এমন একটা ছোট ঘটনা, এমন একটা ভুল সময়, আর কিছু এমন শব্দ যা হয়তো কেউ ভেবেচিন্তেও বলেনি, কিন্তু সেই শব্দগুলোই তাদের মজবুত সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করতে শুরু করে দিয়েছিল। পরিবর্তন এত ধীরে ধীরে এসেছিল যে কেউ একদিনে টের পায়নি, কিন্তু এখন সেই পরিবর্তনের শীতলতা ঘরের বাতাস পর্যন্ত অনুভব করা যাচ্ছিল। আগে যেখানে সন্ধ্যায় শিবানী আসতেই ঘর হাসি আর কথায় ভরে উঠত, এখন অনেকবার দুজনেই চুপচাপ নিজেদের কাজে লেগে থাকত। সেদিনও শিবানী অফিস থেকে একটু দেরিতে ফিরেছিল। মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে দরজা খুলে দেখল শিবম সামনে বই খুলে বসে আছে, কিন্তু তার নজর পাতায় স্থির ছিল না। শিবানী সবসময়ের মতো হেসে জিজ্ঞেস করল, চা বানিয়ে দেব? শিবম শুধু হালকা মাথা নাড়ল। আগে সে সঙ্গে সঙ্গে বলে দিত, হ্যাঁ চলো একসাথে বসে খাই, কিন্তু আজ তার গলার স্বরে সেই উষ্ণতা ছিল না। শিবানী এই পরিবর্তন অনুভব করল, কিন্তু কিছু বলল না। সে রান্নাঘরে চলে গেল। রান্না বানানোর সময় তার সকালে অফিসে ঘটা একটা ছোট ঘটনার কথা মনে পড়ল। তার বস তাকে পরের সপ্তাহে একটা জরুরি প্রজেক্টের দায়িত্ব দিয়েছিলেন, যার কারণে হয়তো কয়েকদিন আরও দেরি পর্যন্ত থাকতে হতে পারে। চা নিয়ে সে আবার ঘরে এলো আর ধীরে ধীরে বলল, আগামী কয়েকদিন আমাকে অফিসে একটু বেশি সময় থাকতে হতে পারে, একটা নতুন প্রজেক্ট পেয়েছি। শিবম তার দিকে না তাকিয়েই শুধু শুনল। এটা একটা ছোট শব্দ ছিল, কিন্তু তাতে আগের মতো আগ্রহ ছিল না। আগে সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করত, কোন প্রজেক্ট, কতটা কাজ করতে হবে, কিন্তু এখন যেন সে জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করল না। শিবানী কিছু মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বসে পড়ল। সে নিজেকে বোঝাল, হয়তো পড়ার চাপ বেশি তাই এমন লাগছে, কিন্তু তার মনের কোনো কোণায় হালকা একটা অস্থিরতা ঠিকই জন্ম নিয়েছিল। পরবর্তী কয়েকদিনে এই ছোট ছোট নীরবতা বাড়তে লাগল। মাঝে মাঝে গ্রাম থেকে আত্মীয়দের ফোন আসত আর অজান্তেই এমন কথা বলে যেত যা সরাসরি শিবমের বনে প্রভাব ফেলত। তারা বলতো, বৌমা তো খুব আধুনিক হয়ে গেছে, এত দেরি পর্যন্ত অফিসে থাকলে লোকে নানা কথা বলে, ঘর সংসারের চেয়ে চাকরির দিকে মন বেশি। শুরুতে শিবম এসব কথা হেসে উড়িয়ে দিত, কিন্তু বারবার একই কথা শুনে তার মনেও হালকা সন্দেহের জন্ম হতে লাগল।
সে নিজেও এই সন্দেহকে ভুল মনে করত, কিন্তু আবার ভাবত, সবাই যদি একই কথা বলে তবে কোথাও কিছু তো ব্যাপার হবে। এক সন্ধ্যায় যখন শিবানী বাড়ি ফিরল, তখন দেখল শিবম একটু বেশিই চুপচাপ। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? শিবম প্রথমে কিছু বলল না, তারপর হঠাৎ বলে উঠল, তোমার কি রোজ এত দেরি পর্যন্ত অফিসে থাকার দরকার আছে? প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু জিজ্ঞেস করার ধরনটা একটু কঠোর ছিল। শিবানী এক মুহূর্তের জন্য চমকে গেল, তারপর শান্ত স্বরে বলল, কাজ বেশি তাই থাকতে হয়, তুমি তো জানো কেন করছি এসব। শিবম নিচু গলায় বলল, হ্যাঁ জানি, কিন্তু লোকে কথাও বলে। এটা শুনেই শিবানীর চোখে হালকা জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, লোকের কথার জন্য কি আমি আমার কাজ ছেড়ে দেব? আমি তো এসব তোমার জন্যই করছি। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। দুজনেই জানত যে কথাটা ছোট, কিন্তু শব্দের আড়ালে লুকিয়ে থাকা আবেগগুলো অনেক বড় ছিল। সেই দিনের পর থেকে দুজনের মধ্যে এক না বলা উত্তেজনা থাকতে লাগল। তারা একসাথে থাকত, একসাথে খেত, কিন্তু আগের মতো সহজ ভাবটা কোথাও হারিয়ে গিয়েছিল। শিবম নিজেকে বোঝাত যে শিবানী এমন হতে পারে না, কিন্তু বাইরের দুনিয়ার আওয়াজগুলো বারবার তার মনে প্রতিধ্বনিত হতো। অন্যদিকে শিবানী অনুভব করতে শুরু করেছিল যে তার প্রতিটি পদক্ষেপ এখন যেন পরখ করা হচ্ছে। সে জানত যে এই সময়টাও কেটে যাবে, কিন্তু সে জানত না যে একটি ছোট্ট ঘটনা খুব শীঘ্রই সব কিছু বদলে দিতে চলেছে। একদিন অফিসে হঠাৎ মিটিং লম্বা হয়ে গেল। বৃষ্টিও জোরে হতে লাগল। বাসগুলো দেরিতে চলছিল। শিবানী যখন বাড়ি পৌঁছল তখন রাত অনেকটা হয়ে গিয়েছিল। দরজা খুলতেই সে দেখল যে শিবম ঘরে চুপচাপ বসে আছে। তার মুখে চিন্তা আর রাগের এক মিশ্রিত ভাব ছিল। সে আসতেই জিজ্ঞেস করল, এত দেরি কেন হল? শিবানী শান্ত স্বরে বোঝাল, মিটিং লম্বা হয়ে গিয়েছিল, বৃষ্টিও ছিল, তাই বাস দেরিতে পেয়েছি। কিন্তু সেই দিন জানি না কেন শিবমের ধৈর্য ভেঙে গেল। সে একটু উঁচু গলায় বলল, প্রতিবার কোনো না কোনো কারণ থাকেই। এটা শুনতেই শিবানী কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে হয়তো প্রথমবার অনুভব করল যে এখন কথা শুধু দেরিতে আসার নয়, কথা ভরসা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তার চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, যদি তোমার আমার ওপর ভরসা না থাকে তবে এসব করার মানে কি? এই শব্দগুলো বাতাসে ভাসতে লাগল। দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। সেই রাতে খাবারও ঠিকমতো খাওয়া হল না, আর প্রথমবার তারা অনুভব করল যে তাদের মাঝে যে দেওয়াল তৈরি হচ্ছে তা এখন পরিষ্কার দেখা যেতে শুরু করেছে। দিন কাটতে লাগল, আর এই দূরত্ব বাড়তে থাকল। কখনো ছোটখাটো তর্ক হতো, কখনো দীর্ঘ সময় নীরবতা থাকত, আর ধীরে ধীরে সেই ভালোবাসা, যা একসময় তাদের সবচেয়ে বড় শক্তি ছিল, এখন তাদের মাঝে সবচেয়ে বড় ব্যথায় পরিণত হতে লাগল। শিবম অনেকবার নিজেকে বোঝাত যে তার এমন কথা ভাবা উচিত নয়, কিন্তু যখনই কোনো আত্মীয় ফোনে আবার সেই কথাগুলো পুনরাবৃত্তি করত, তখন তার মন আবার টলমল করে উঠত। সে নিজেও বুঝতে পারত না যে সে কার সাথে লড়ছে, দুনিয়ার সাথে, পরিস্থিতির সাথে, নাকি নিজের মনের সাথে। আর একদিন সেটাই হল যা দুজনের কেউই কখনো ভাবেনি। একটি সামান্য তর্ক হঠাৎ এতটাই বড় হয়ে গেল যে কথা আলাদা থাকা পর্যন্ত পৌঁছে গেল। শব্দগুলো হয়তো রাগের মাথায় বলা হয়েছিল, কিন্তু সেগুলোর প্রভাব ছিল খুব গভীর। শিবানী চুপচাপ নিজের জামাকাপড়ও গোছাতে লাগল। শিবম তাকে আটকাতে চাইছিল, কিন্তু তার অহংকার আর আহত বিশ্বাস তার পদক্ষেপকে যেন আটকে ধরল। দরজার কাছে পৌঁছতে পৌঁছতে শিবানী এক মুহূর্তের জন্য থামল। তার চোখে জল ছিল, কিন্তু গলা শান্ত ছিল। সে বলল, আমি আজও সেখানেই আছি শিবম, শুধু তোমার ভরসা কোথাও রাস্তায় হারিয়ে গিয়েছে। আর এতটুকু বলে সে বাইরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ খুব ধীর ছিল, কিন্তু সেই আওয়াজ যেন তাদের সম্পর্কের শেষ সুতোটুকুও ছিঁড়ে দিয়েছিল। ঘরের চারদিকে সেই সব জিনিস রাখা ছিল, বইপত্র, টেবিল, চেয়ার, কিন্তু সব কিছু হঠাৎ ফাঁকা ফাঁকা লাগতে লাগল। শিবম চেয়ারে বসে অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তার মনে বারবার একটাই প্রশ্ন জাগছিল, সত্যিই কি ভুলটা এতটাই বড় ছিল, নাকি আমরা দুজনেই সময়মতো একে অপরকে বুঝতে পারিনি? আর তার একেবারেই আন্দাজ ছিল না যে এই ফাটল ভবিষ্যতে এতটাই গভীর হয়ে যাবে যে একদিন দুজনের জীবন পুরোপুরি বদলে দেবে। দরজা বন্ধ হওয়ার সেই ধীর আওয়াজ সেই রাতে যতটা ছোট ছিল, তার পরবর্তী নীরবতা ততটাই ভারী ছিল।
শিবম কয়েক ঘন্টা সেই চেয়ারেই বসে রইল, যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত শিবানী চা খেত। ঘরে রাখা প্রতিটি জিনিস তাকে তারই কথা মনে করিয়ে দিচ্ছিল। টেবিলে রাখা সেই নীল কাপটা, দেওয়ালে টাঙানো ক্যালেন্ডার, যাতে কিছু তারিখের ওপর শিবানী গোল চিহ্ন দিয়ে এক্সাম রিভিশন লিখেছিল, আর কোনায় রাখা সেই পুরনো চেয়ারটা, যেটায় বসে এসে গভীর রাত পর্যন্ত তার নোটস পরিষ্কার করে লিখত, যাতে পড়তে সুবিধা হয়। সেই রাতে শিবম বই খোলার চেষ্টা করলেও অক্ষরগুলো ঝাপসা লাগছিল, যেন শব্দগুলো তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে শিবানীর জীবনও সহজ ছিল না। সে যখন ঘর থেকে বেরোল, তখন তার কাছে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। শুধু এটা ঠিক ছিল যে সে আর ফিরে আসবে না, কারণ সে জানত যে যখন ভরসা ভেঙে যায় তখন বোঝালেও তা চট করে জোড়া লাগে না। সে শহরের একটি মহিলা হোস্টেলে ছোট একটা ঘর নিল, নিজেকে কাজে ডুবিয়ে দিল। সে বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করত, কিন্তু প্রতি রাতে যখন ঘরের আলো বন্ধ হতো, তখন চোখের কোণায় লুকিয়ে থাকা জল ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসত। অনেক বছরের পরিশ্রমের পর সেই দিনটিও এলো, যখন শিবমের রেজাল্ট বেরোল। তার সিলেকশন হয়ে গিয়েছিল। পুরো গ্রামে খুশির ঢেউ বয়ে গেল। বাড়ির লোক মিষ্টি বিলি করল, আত্মীয়রা ফোনে অভিনন্দন জানাতে লাগল। কিন্তু ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা শিবম ভেতর থেকে শান্ত ছিল। তার মনে হচ্ছিল যেন এই খুশির একটা বড় অংশ কোথাও অসম্পূর্ণ রয়ে গেছে। ট্রেনিং শেষ করার পর যখন সে ফিরে আসছিল, তখন সে ভাবতেও পারেনি যে কপাল তাকে আবার সেই মোড়ে এনে দাঁড় করিয়ে দেবে, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আর আজ যখন সে ট্রেনে শিবানীকে ওই অবস্থায় দেখল, তখন তার ভেতরে সব কিছু কেঁপে উঠল। সে প্রথমবার অনুভব করল যে যেসব ছোটখাটো বিষয়ে সে সেই সময় উপেক্ষা করেছিল, সেই বিষয়গুলোই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। তার এটা বুঝতে দেরি হয়ে গেল যে ভরসা ভাঙার কোনো শব্দ হয় না, কিন্তু তারপরে যে নিস্তব্ধতা আসে তা সারা জীবন শোনা যায়। ট্রেনের বগিতে দাঁড়িয়ে শিবম দূরের জানলার কাছে দাঁড়িয়ে থাকা শিবানীকে দেখছিল। তার মনে হাজারো প্রশ্ন ছিল। এই বছরগুলোতে তার সাথে কি হয়েছে? সে এই অবস্থায় কিভাবে পৌঁছাল? কিন্তু প্রশ্নের চেয়েও একটি আবেগ তার মনে জেগে উঠছিল, অনুশোচনা। তার মনে হচ্ছিল, যদি সে সেই সময় একটু বেশি বুদ্ধিমত্তা দেখাত, যদি সে অন্যদের কথার চেয়ে শিবানীর চোখের দিকে তাকিয়ে সত্যিটা দেখার চেষ্টা করত, তবে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। আর সেই মুহূর্তেই সে মনে মনে ঠিক করল যে এখন সে আর পিছিয়ে যাবে না। যতই দেরি হয়ে যাক না কেন, সে সত্য না জেনে শান্তিতে বসবে না। ট্রেন নিজের গতিতে এগিয়ে চলছিল, কিন্তু শিবমের ভেতরে যেন সময় থমকে গিয়েছিল। জানলার কাছে দাঁড়িয়ে থাকা শিবানীকে দেখতে দেখতে তার মনে বারবার একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল, এত কিছু কিভাবে হয়ে গেল? আর আমি কোথায় ছিলাম যখন এর আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল? অনেক বছরের অনুশোচনা তার মনে একসাথে উছলে এলো। তার মনে হচ্ছিল যে সে নিজের জীবনের সবচেয়ে বড় সফলতা তো অর্জন করে নিয়েছে, কিন্তু সেই সফরে সে সেই মানুষটাকেই হারিয়ে ফেলেছে যে সেই সফলতার ভিত্তি গড়েছিল। কিছুক্ষণ সাহস সঞ্চয় করার পর সে ধীরে ধীরে হেঁটে শিবানীর কাছে পৌঁছাল। তার পদক্ষেপগুলো ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপের সাথে পুরনো ভুলের বোঝাও চলছিল। সে তার সামনে গিয়ে থামল, কিন্তু শিবানী তার দিকে না তাকিয়ে জানলার বাইরেই নজর আটকে রাখল। শিবমের গলা সামান্য কাঁপল। শিবানী, আমাকে তোমার সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ কোনো জবাব এলো না। তারপর সে ধীর স্বরে বলল, সাহেব, ভুল চিনছেন আপনি। কিন্তু এবার তার গলায় আগের মতো কঠোরতা ছিল না, তাতে ক্লান্তি আর লুকিয়ে থাকা ব্যথার হালকা একটা আভাস ছিল। শিবম গভীর শ্বাস নিল আর বলল, যদি আমি ভুল হই, তবে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি শিবানী নও। এটা শুনতেই সে কিছুক্ষণ চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে তার নজর শিবমের দিকে উঠল। দুজনের চোখ মিলল, আর সেই এক মুহূর্তের মধ্যে যেন অনেক বছরের দূরত্ব ঘুঁচে গেল। শিবানী নজর নামিয়ে নিল, কিন্তু এখন সে আর এটা বলতে পারল না যে সে অন্য কেউ। শিবম খুব ধীর গলায় জিজ্ঞেস করল, তোমার এ অবস্থা কিভাবে হলো? এই প্রশ্ন শুনতেই শিবানীর চোখের পাতা ভিজে এলো। সে তক্ষুনি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল আর বলল, কিছু গল্প বললে হালকা হয় না।
তার শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাতে এত ব্যথা ছিল যে শিবমের মন ভেতর পর্যন্ত কেঁপে উঠল। কিছুক্ষণ দুজনে খামোশ দাঁড়িয়ে রইল। তারপর শিবম খুব শান্ত গলায় বলল, আমার ভুল হয়েছিল, খুব বড় ভুল। এই শব্দগুলো শুনতেই শিবানীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হয়তো সে এই কথাটি অনেক বছর আগে শোনার আশা করেছিল। সে ধীর স্বরে বলল, ভুল শুধু তোমার ছিল না শিবম, আমরা দুজনেই সেই সময় নিজেদের অহংকারে জড়িয়ে গিয়েছিলাম। তার গলায় অভিযোগ কম ছিল, ক্লান্তি বেশি ছিল। শিবম প্রথমবার অনুভব করল যে সময় দুজনকে কতটা বদলে দিয়েছে। আগে যে মেয়েটা ছোটখাটো কথায় হেসে দিত, আজ তার গলায় বছরের সংগ্রামের ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, এই বছরগুলোতে তুমি যা যা সহ্য করলে তার কারণ কোথাও না কোথাও আমি। যদি সেই দিন আমি তোমাকে আটকে দিতাম, তবে হয়তো আজ সবকিছু অন্যরকম হতো। শিবানী হালকা হাসির সাথে বলল, হয়তো, কিন্তু এখন যা অতীত হয়ে গেছে তাকে তো আর বদলাতে পারি না। তার হাসিতে ব্যথা ছিল, কিন্তু এক অদ্ভুত শান্তিও ছিল, যেন সে অভিযোগ করা অনেক আগেই ছেড়ে দিয়েছে। ট্রেন পরবর্তী স্টেশনের দিকে এগোচ্ছিল। বগিতে চঞ্চলতা বাড়তে লাগল, কিন্তু সেই কোণায় দাঁড়িয়ে থাকা দুজন মানুষের জন্য যেন পৃথিবী কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। শিবম ধীরে ধীরে বলল, আমার সাথে চলো শিবানী। এটা শুনে সে চমকে গেল। সে সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না শিবম, এখন অনেক দেরি হয়ে গেছে। শিবম দৃঢ় কণ্ঠে বলল, দেরি তখন হতো যদি আমি আজও চুপ থাকতাম, কিন্তু এখন আমি সবকিছু ঠিক করতে চাই। তার চোখে এবার সেই পুরনো ভরসা ফুটে উঠছিল। শিবানী ধীর স্বরে জিজ্ঞেস করল, সব ঠিক কিভাবে হবে? শিবম খুব শান্ত কিন্তু ভরসা দেওয়া গলায় বলল, শুরুটা আমাদের দুজনকে দিয়েই হবে। আমি সবার সামনে নিজের ভুল স্বীকার করব, আর আমরা আবার সেখান থেকেই শুরু করব যেখান থেকে আমাদের ভরসা ভেঙেছিল। এটা শুনতেই শিবানীর চোখ ভরে এলো। ট্রেন স্টেশনে থামতে শুরু করেছিল। শিবম ধীর গলায় বলল, আমি তোমাকে বাধ্য করব না, কিন্তু এটুকু বলবো যে আমার জীবনের প্রতিটি খুশি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। শিবানী কিছুক্ষণ চুপ রইল। তারপর সে ধীরে ধীরে নিজের জল মুছল আর বলল, একটি শর্তে। শিবম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কি? সে বলল, এবার যদি আমরা একসাথে চলি, তবে কারও কথার জন্য নয়, শুধু নিজেদের ভরসার জন্য চলব। শিবমের চোখে হালকা হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে বলল, এবার আমাদের সিদ্ধান্ত শুধু আমাদেরই হবে। ট্রেন পুরোপুরি থেমে গিয়েছিল। মানুষজন তাড়াতাড়ি নামছিল। ভিড়ের মাঝে শিবম খুব সহজভাবে নিজের হাত বাড়িয়ে দিল। কিছুক্ষণের জন্য শিবানী সেই হাতটির দিকে তাকিয়ে রইল। সেই হাত যা একসময় তাকে স্বপ্নের পথে চলার ভরসা দিত। আর তারপর ধীরে ধীরে সে নিজের হাতটি শিবমের হাতের উপর রাখল। সেই স্পর্শে কোনো বড় ঘোষণা ছিল না, কিন্তু একটি নতুন শুরুর প্রতিশ্রুতি অবশ্যই ছিল। দুজনে ঠিক করে নিয়েছিল যে এখন তারা সেই দূরত্বকে ধীরে ধীরে একসাথে মিলে শেষ করবে। স্টেশনের বাইরে বেরোনোর সময় সন্ধ্যার হালকা হাওয়া বইছিল। আকাশে অস্তগামী সূর্যের আলো ছড়িয়ে পড়ছিল। শিবম চলতে চলতে বলল, মনে আছে তুমি বলতে যে একদিন আমরা আমাদের বাড়ির বারান্দায় বসে চা খাব? শিবানী হালকা হাসির সাথে বলল, হ্যাঁ, আর তুমি বলতে যে সেই দিন আমাদের কোনো কিছুর অভাব হবে না। শিবম হেসে জবাব দিল, এখনও সেই একই স্বপ্ন আছে, শুধু এবার আমরা সেটা একসাথে মিলে পূরণ করব। আর সেই সন্ধ্যায় স্টেশনের ভিড়ের মাঝে দুজন মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, জীবনের সেই পথেই যেখানে একসময় ফাটল ধরেছিল, কিন্তু এখন সেই পথই তাদের আবার এক নতুন শুরুর দিকে নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, এই রইল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনাদের সামান্যতমও পছন্দ হয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটি একটি লাইক করে দিন। দেখা হবে আবার এক নতুন আর আকর্ষণীয় গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।